নমস্কার। আজ অনেক দিন পর আবার একটা গল্প নিয়ে চলে এসেছি আমি জিনিয়া। তাই বিশেষ বিলম্ব না করে শুরু করছি আজকের গল্প, স্বরচিত অজ্ঞাত। অদ্রিজা নিজের বাবা এবং মাকে নিয়ে সল্টলেকে থাকে। কিছুদিন আগেও অবধি ওর চাকরি ছিল না, কিন্তু এখন ও আবার চাকরি পেয়েছে। কিছু মাসের অনাটনের পর ওর ছোট্ট সংসারটা আবার ছন্দ ফিরে পেয়েছে। আদিত্য এত তাড়াতাড়ি বিদেশে ট্রান্সফার নেওয়ার সিদ্ধান্ত না নিলে পুরনো চাকরিটাই চালিয়ে যেতে পারত অদ্রিজা। আদিত্যর অভাবে অফিসের সব কাজ একা হাতে সামলানো ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই পুরনো বই বন্ধ করে নতুনের দিকে এগিয়েছে অদ্রিজা। অদ্রিজা আধুনিকা, বর্তমান প্রজন্মের মেয়ে হওয়া সত্ত্বেও বাকিদের থেকে খানিকটা আলাদা। পরিবার বলতে মা আর বাবা ছাড়া ও কারোর সাথে কোনো রকমের সম্পর্ক রাখে না। প্রয়োজনে না এসে দুর্বলতার সুযোগ নেওয়া বহুরূপী আত্মীয়দের ও খুব একটা পছন্দ করে না। অবসরে বই পড়া, গান বাজনা, মা বাবার সাথে এবং যে সামান্য কটা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে দিব্যি আছেও। 9 to 5 শুধু নামেই, বাড়ি ফিরতে দেরি হয়ে যায় সেই। তাই একটু ফাঁকা সময়ে পেলেই যেন হাতে চাঁদ পাওয়া যায়। সেদিন ছিল রবিবার। হেলতে দুলতে সকাল 9টার সময় ঘুম থেকে ওঠার পর অদ্রিজা ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই আঁতকে উঠল অদ্রিজা। আয়নায় লাল কালিতে লেখা স্মার্ট স্টোর, তার নিচে একটা কঙ্কালের মুখ আঁকা। এটা কে লিখল? মা বাবা তো এসব মজা করবেন না, ওদের তো সেরকম শরীরের অবস্থাই নেই। তাহলে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো অদ্রিজা। উনি বললেন কোনো অচেনা মানুষকে উঠতে বা নামতে উনি দেখেননি। সদর দরজা পেরিয়েও বা কেউ কি করে আসবে? অদ্রিজা ঘরে ফিরে আবার ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়না ঝা চকচকে, কোনো লেখার চিহ্ন মাত্র নেই। ভুল দেখল হবে হয়তো, কিন্তু সেই ভয়টা কোথাও না কোথাও একটা রয়েই গেল। সপ্তাহের বাজার করতে হবে, তাই স্মার্ট স্টোরের মতো সহজ গন্তব্য আর দুটো হয় না। কি আর করা যাবে, চাকুরিজীবী, যা সামান্য সময় পাওয়া যায় তাই এভাবে লুফে নিতে হয়। এমনিতেও মনটা অন্যদিকে নিয়ে যাওয়া দরকার। তাই সকালের দৃশ্যটা মন থেকে মুছে ফেলার চেষ্টা করে অদ্রিজা বেরিয়ে পড়ল। কেনাকাটা চলছে। গ্রোসারি শপিং হয়ে যাবার পর মনে হলো ভালো জামা কাপড় পাওয়া যায় কিনা দেখা যাক। মেয়েদের খারাপ মন ভালো করার এর চেয়ে ভালো উপায় আর হয় না। এসকেলেটরে করে ফার্স্ট ফ্লোরে গেল অদ্রিজা। কুর্তির কালেকশন থেকে একটা কুর্তি নিয়ে ও ওয়াশরুমে গেল। ওয়াশরুমে পা দিতে না দিতেই ওর শির দাঁড়া দিয়ে আবার একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মার্বেলের উপর উবু হয়ে পড়ে আছেন একজন মহিলা। ওনার পিঠে ছুরি গাঁথা। অদ্রিজা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে দেখে ও ওয়াশরুমটারই সামনে বসে আছে। ওর সামনে পুলিশ। ওনারা বলছেন ওনাদের সঙ্গে থানায় যেতে হবে। অদ্রিজা যা ভেবেছিল তাই হলো। পুলিশ সন্দেহ করছে অদ্রিজা মহিলাটিকে খুন করেছে, কারণ ঘটনাস্থলে শুধু ও ছিল। অদ্রিজা সত্যিটা বলল
কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করলো না। ইতিমধ্যে অদ্রিজার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণের জিজ্ঞাসাবাদের পর ওর কথা একই রয়েছে দেখে একজন লেডি অফিসারকে ডাকা হলো। উনি আবার এক প্রশ্ন করলেন, অদ্রিজা আবারও একই উত্তর দিল। অফিসার বললেন, আমি তোমাকে সন্দেহ করি না, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে তোমাকেও যে সাহায্য করতে হবে। তোমার ফিঙ্গারপ্রিন্ট ভিকটিমের শরীরে পাওয়া যায়নি, মার্ডার ওয়েপনেও পাওয়া যায়নি, তোমার এগেনস্টে কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। তাই তোমাকে আপাতত ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু শহরের বাইরে যাবে না। তদন্তের স্বার্থে যখন তখন তোমাকে ডাকা হতে পারে। অফিসারের কথা কত দূর যে অদ্রিজার কানে গেল কে জানে। ও আপাতত ভেবে চলেছে সকালের ঘটনাটার সাথে এই মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। পুলিশকে শুধু অনুমানের ভিত্তিতে আঁক বাড়িয়ে কিছু বলে সমস্যা বাড়ানোর কোনো মানে হয় না। শুধু থানা থেকে বেরোনোর আগে অদ্রিজা অফিসারকে বলল, আমি কিছু জানতে পারলে আপনাকে জানাবো। বিধ্বস্ত অবস্থায় ফ্ল্যাটের লিফটে উঠল অদ্রিজা। ওর গন্তব্য 5th ফ্লোর। 3rd ফ্লোরে পৌঁছে লিফটটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ও কিছুটা ঘাবড়ালো। লিফটের লাইট লিফট থামার সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। লাইট ফিরে এলো। লাইট আসাতে বোঝা গেল এই সময়টুকুতে এমন কিছু হয়েছে যার দরুন লিফটে একটা লেখা ফুটে উঠেছে, নো ওয়ে হোম। সেই একই লাল কালিতে। লিফট আবার চলতে শুরু করলো। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো অদ্রিজা। ওর হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে। কে জানে ভিতরে কি অপেক্ষা করছে। সময় নষ্ট করা যাবে না বুঝে তাড়াতাড়ি করে দরজা খুলল অদ্রিজা। ডাইনিং পুরো ওলট পালট করা, যেন কেউ এসে তাণ্ডব করে গেছে। ভয়ে ভয়ে নিজের মা বাবার খোঁজ করতে লাগলো অদ্রিজা। বেডরুমেই মা বাবা শুয়ে আছে। বারবার ডাকার পরেও সাড়া দিচ্ছে না দেখে ওদের মুখে চোখে জল ছেটালো অদ্রিজা। জ্ঞান ফিরে এলো ওদের। কি হয়েছিল জিজ্ঞাসা করাতে ওর মা বললেন, একটা ডেলিভারি বয় এলো, তুই সবজিপাতি অর্ডার দিয়েছিস বলল, ভেতরে ঢুকে সব রাখতে বললাম। তারপর নাকে একটা উগ্র গন্ধ পেলাম, আর কিছু মনে নেই। অদ্রিজার বাবার কথা অনুযায়ী উনি স্ত্রীকে ডাকতে বাইরে এসে দেখেন উনি অজ্ঞান হয়ে আছেন। তারপর তিনি নিজেও জ্ঞান হারান। কি ভয়ঙ্কর! কে করছে এসব? কেন করছে? মা বাবাকে পাশের ফ্ল্যাটে রেখে সঙ্গে সঙ্গে থানায় গেল অদ্রিজা। একজন মেল অফিসারকে দেখে সকাল থেকে হওয়া সমস্ত ঘটনা ও ওনাকে জানালো। অদ্রিজাকে শান্ত হয়ে খানিকটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে বিদায় করলেন অফিসার। হতাশ হয়ে রাগে ও ভয়ে থানা থেকে বেরিয়ে আসতে গিয়ে সেই ফিমেল অফিসারটার সঙ্গে দেখা হলো। এক নিঃশ্বাসে সব ঘটনা মহিলাকে জানানোর পর ও বলল, ম্যাম, আপনার নাম্বারটা দেবেন? আমার কথা কেউ বিশ্বাস করছে না। এরপর কোনো লেখা বা ক্লু পেলে আপনাকে জানাতাম। বড় অসহায় লাগছে ম্যাম। আপনারা হেল্প না করলে আমরা কোথায় যাই বলুন তো? আপনার কোনো ধারণা নেই আমার সঙ্গে কি হচ্ছে, বোঝানো অসম্ভব। অফিসার নিজের ফোন নাম্বার দিলেন, আশ্বাস দিলেন নতুন কোনো ঘটনার আভাস পেলে ও যেন ওনাকে ফোন করে ডাকে। কিছুটা আশ্বস্ত হয়ে নিজের ফ্ল্যাটে ফিরে এলো অদ্রিজা। মা বাবা ওদের সঙ্গে পাশের ফ্ল্যাটে যেতে বললেও ও এখানেই রয়ে গেছে। এসবের শেষ না দেখে আর কুঁকড়ে থাকা যাবে না। সেদিন আর কিছুই হলো না। পরের দিন অফিসে গেল না অদ্রিজা। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসবে এমন সময় কলিং বেল বাজে। ও বোঝে আবার কিছু দেখার জন্য ওকে প্রস্তুত থাকতে হবে। দরজা খুলে দেখে এক
ডেলিভারি বয়, অচেনা, কোনো মাস্কও পরা নেই। একটা গিফট বক্স দিয়ে উনি চলে গেলেন। ভয়ে ভয়েই বক্সটা খুলল অদ্রিজা। ভেতরে পাওয়া গেল একটা খেলনা বন্দুক, পাশে একটা চিরকুটে লেখা, ও পুয়ার জেনি। জেনি? কে জেনি? ভাবতে ভাবতেই লেডি অফিসারটার ফোন এলো। ফোন ধরার সঙ্গে সঙ্গে অদ্রিজা বলল, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। একটা গিফট বক্স ডেলিভার হলো এক্ষুনি। বক্সটা একটা খেলনা রিভলভার আর একটা চিরকুট, তাতে লেখা, ও পুয়ার জেনি। অফিসার বললেন, জেনি? আমার মেয়ে? আপনার মেয়ে? ও কোথায়? কোথায় আছে এখন? আমাদের এক্ষুনি ওর কাছে যেতে হবে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তুমি এক্ষুনি এসো। 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে রওনা হলো অদ্রিজা আর অফিসার। টিউশন সেন্টারের খানিকটা দূরে রাখা হলো গাড়িটা। দূরত্বটা এমনভাবে রাখা হলো যেখান থেকে জেনিকেও দেখা যাচ্ছে, আর অপোজিটের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে বন্দুকধারী লোকটাকেও দেখা যাচ্ছে। এতক্ষণ ঘরটাতে জেনি আর টিচার দুজনকেই দেখা যাচ্ছিল। সেই সময়টার সদ্ব্যবহার করে অফিসার অপোজিট বিল্ডিংটায় পৌঁছে গেছেন। টিচার এবার ঘরের বাইরে গেলেন। গুলির শব্দ হলো। জেনি কেঁপে উঠল, কিন্তু আহত হলো না। পুরুষ কণ্ঠের একটা চিৎকার পাওয়া গেল। লোকটাকে টানতে টানতে নামিয়ে এনেছেন অফিসার। আদিত্য? ও করছে এসব কেন? আধ ঘন্টা হলো অদ্রিজা থানায় বসে। অফিসার ফিরে এসে বললেন, ও সব স্বীকার করেছে, ওর মোটিভটাও বলেছে। অফিসে তোমার আন্ডারে কাজ করতে ওর ইগোয় লাগতো। তোমার সম্মান ওর চেয়ে বেশি এটাও মানতে পারিনি। ও বিদেশে যায়নি, এখানেই ছিল। তোমাকে ফাঁদে ফেলার সুযোগ খুঁজছিল। আদিত্য? ওর মনে এসব চলছিল? ও তো আমায় কোনোদিনও বুঝতেই দেয়নি। বিশ্বাস করুন, আমি ঘুণাক্ষরেও কখনো সন্দেহ করিনি এসবের পিছনে আদিত্য থাকতে পারে। ও তো আমার ভালো বন্ধু ছিল। ওর কন্ট্রিবিউশন আমি তো কখনো অস্বীকার করিনি। তবু এত বড় বিশ্বাসঘাতকতা, আনবিলিভেবল। আমি এখনো ভাবতে পারছি না। অফিসার বললেন, চিন্তা করো না, ওর খুব বুদ্ধি না? মানুষকে ঘোল খাওয়াতে ও খুব ভালোবাসে। এবার আমি ওকে ঘোল খাওয়াবো। তুমি যেমন চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলে, কিন্তু তা আটকাতে পারছিলে না, একইভাবে ও চোখের সামনে খাবার দেখতে পাবে, কিন্তু খাবার ছুঁতে পারবে না। ওকে একটা নির্জন কুঠুরিতে আটকে রাখা হবে। ওর সামনে সুস্বাদু খাবার রাখা থাকবে, কিন্তু বেচারার হাত পা শিকল দিয়ে বাঁধা থাকবে, খেতে আর পারবে না। আমিও দেখি তার বুদ্ধির দৌড় কত দূর। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে, গল্পের অন্যান্য চরিত্রে, পোস্টার ডিজাইনিংয়ে আর শব্দগ্রহণে আমি জিনিয়া। আশা করছি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবার আরও একটা নতুন গল্প নিয়ে।